অঙ্ক পড়াতে গিয়ে তাদেরকে শেখানো হচ্ছে যে গোয়ালা দুধের মধ্যে এতটা জল মেশানোর পর তার কত পার্সেন্ট লাভ হচ্ছে, শতকরার একটা অঙ্ক, তাতে কত পার্সেন্ট লাভ হচ্ছে। এটাই তাদেরকে আগে থেকে প্রমোট করানো হচ্ছে যে দুধে যদি জল মেশানো হয় তাহলে লাভ হতে পারে। তারা প্রথম থেকেই এই চুরিবিদ্যা শিখছে। যতগুলো ছেলে নিট পরীক্ষায় ক্র্যাক করছে, যতগুলো ছেলে মুসলিমদের পক্ষ থেকে WSS পরীক্ষায় ক্র্যাক করছে, IAS IPS পরীক্ষায় ক্র্যাক করছে, এর মধ্যে আমরা হিউজ স্টুডেন্টদের সংখ্যার আধিক্য কিন্তু দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, আজকেই আপনাদের জন্য আমরা একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ এনেছি। আমাদের সঙ্গে আছেন ডক্টর মাহিম আলী। তিনি এডুকেশনাল কনসালটেন্ট এবং টিচার্স ট্রেনার। তিনি বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনে গিয়ে তাদেরকে পড়া সংক্রান্ত বিষয় নিয়ে ট্রেনিং দেন। এমনকি টিচার্স, স্টুডেন্টস, ম্যানেজমেন্ট সহ আরও অন্যান্য বিভিন্ন ফার্ম যারা বিভিন্ন ধরনের সংগঠন চালান তাদেরকে বিভিন্নভাবে তিনি কনসাল্ট করে থাকেন। তো তাকে পেয়ে আমরা অত্যন্ত বেশি আনন্দিত। থ্যাংক ইউ সো মাচ ডক্টর মাহিম আলী। এডুকেশন একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট আমাদের মানুষের জীবনে, বিশেষভাবে মুসলিম উম্মার জন্য এডুকেশন অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন যে ইকরা, পড়ো তুমি সৃষ্টিকর্তার নামে। সমস্যা হচ্ছে এই পড়া বর্তমান সময়ে এমন একটি বিষয়ে পরিণত হয়েছে যেটি আসলে পড়া না হয়ে অন্য কিছু হয়ে গেছে। সো আসলে এই প্রবলেমটা কোথায়? তো আমাদের ডক্টর মাহিম আলী সাহেবের কাছ থেকে আমি জানতে চাইব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে আমরা যে শিক্ষার উন্নয়ন নিয়ে কথাবার্তা বলার জন্য আজকে উপস্থিত হয়েছি এবং শিক্ষার সংস্কারের জন্য, এর কেন প্রয়োজন এটা সবার প্রথম আগে জানতে হবে। আমরা জ্ঞান বিজ্ঞানের চরম উন্নতির একটা সন্ধিক্ষণে কিন্তু অবস্থান করছি। এটা আমাদের বাহ্যিক দিক থেকে মনে হচ্ছে ঠিকই, কিন্তু এই যে জ্ঞান বিজ্ঞানের চরম উন্নতি, সেই উন্নতি কি মানব কল্যাণের কাজে লাগছে নাকি মানব বিধ্বংসী ভূমিকা গ্রহণ করছে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে পরমাণু বোমার আবিষ্কার মানব কল্যাণের জন্য হয়েছিল ঠিকই শুরুটা, কিন্তু এখন মানব কল্যাণ অপেক্ষা মানব বিধ্বংসী ভূমিকায় বেশি এটাকে গ্রহণ করা হচ্ছে। একই রকমভাবে আরও অন্যান্য দিকে আমরা যদি দেখি, সেই সমস্ত আবিষ্কার এগুলো মানব কল্যাণের জন্য নিয়ত বা পরিকল্পনা আগে থেকে থাকলেও সেটার বাস্তবায়ন সেই অনুযায়ী হচ্ছে না, এবং এখন তো অনেকাংশেই আগে থেকেই নিয়ত করে নেওয়া হচ্ছে যে এটা মানব বিধ্বংসী ভূমিকায় আমি কাজে লাগাবো। তো সেক্ষেত্রে আমাদের শিক্ষার একটা আমূল পরিবর্তন দরকার, যে শুধুমাত্র জ্ঞান বিজ্ঞানের উন্নয়নই নয়, তার সঙ্গে সঙ্গে আমরা যাতে আমাদের জ্ঞান বিজ্ঞানের উন্নয়নটা মানব কল্যাণে কাজে লাগাতে পারি। ওকে, তাহলে এ ধরনের যদি মানব কল্যাণের শিক্ষার কথা আমরা বলি, তাহলে অল্টারনেটিভ কি এমন শিক্ষা ব্যবস্থা আছে যার দরুন মানুষকে যে ভুল পথে তারা যাচ্ছে তাদেরকে একটা সঠিক দিক নির্দেশনা দেওয়া যেতে পারে? সে মানে দিকটা কি হতে পারে? এটা যদি আমরা কয়েকশো বছর আগে পিছিয়ে যেতে পারি, পিছিয়ে গেলে আমরা ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছিল, সারা পৃথিবীকে যে শিক্ষায় শিক্ষিত করেছিল, এমনকি সুলতান আব্দুল হামিদ এর সময়ে সারা পৃথিবীর অর্ধেক রাজত্ব যখন মুসলিমদের ছিল, সেই সময়ে তো আমরা যে জ্ঞান বিজ্ঞানের চরম উন্নতি সাধন করেছিলাম, ইবনে খালদুন থেকে শুরু করে ইবনে সিনা, আল খোয়ারিজমি, এরকম কয়েক হাজার হাজার বিদগ্ধ পণ্ডিত যারা একাধারে গণিতজ্ঞ, একাধারে সাহিত্যিক, একাধারে দার্শনিক, একাধারে প্রযুক্তিবিদ, বিভিন্ন পেশাগত দিকে তারা প্রতিষ্ঠিত, সেই সঙ্গে সঙ্গে তারা ইসলামিক নীতি শিক্ষায় একটা বিশাল পাণ্ডিত্য অর্জন করেছিলেন, যাদেরকে আমরা ইসলামিক পরিভাষায় আলিম বলি। তারা একাধারে আলিম, এবং তার সঙ্গে সঙ্গে তারা বর্তমান যুগে যেগুলোকে আমরা প্রতিষ্ঠিত পেশা বলি, সেই সমস্ত পেশায় তারা এতই সুপ্রতিষ্ঠিত ছিলেন যে সেই জায়গার ধারে কাছে খুব কম মানুষ আধুনিক যুগে পৌঁছাতে পারছে। তাহলে কি এমন সেই শিক্ষা ছিল যে শিক্ষায় তারা উভয় জগতে প্রতিষ্ঠিত হতে পেরেছেন, উভয় জগতের জন্য নিজেদেরকে সাফল্যমণ্ডিত করতে পেরেছেন? সেই শিক্ষার সিলেবাস যদি আমরা বর্তমানের সিলেবাসের সঙ্গে একাত্ম করতে পারি, আমার মনে হয় তাহলে আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি সেই সমস্যা থেকে আমরা দূরে যেতে পারবো। একটা জিনিস আপনার কাছে আমি জানতে চাইছি যে আমরা বর্তমান সময় দেখি যে আমাদের যে এডুকেশন সিস্টেম, তাতে আমরা একদম প্রাইমারি লেভেল থেকে যদি কথা বলি, তাহলে দেখবো যে CBSE বোর্ড বা ICSE যে বোর্ডের সিলেবাস, তাতে একাধিক বই আছে। যেমন ধরুন এনভায়রনমেন্টাল সায়েন্স আছে, ইংলিশ আছে, কম্পিউটার আছে, বাংলা আছে, আরও অন্যান্য সাবজেক্ট আছে। সেখানে সব মিলিয়ে 7 থেকে 8খানা সাবজেক্ট বাচ্চারা পড়াশোনা করছে। এবারে এর মধ্যে আমরা কিভাবে, আপনি যে এডুকেশন সিস্টেমের কথা বলছেন সেটাকে ইনক্লুড করা যাবে? মানে
কি আসলে রূপরেখা হতে পারে? হ্যাঁ, আসলে আমি এটার জন্য যে সাবজেক্ট ওয়াইজ যেমন যতগুলো সাবজেক্ট পড়ানো হচ্ছে তার বাইরে আলাদাভাবে ইসলামিক শিক্ষা দেওয়ার প্রয়োজন খুব বেশি গুরুত্বপূর্ণ এটা আমি মনে করছি না। প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে আমরা ইসলামীকরণ করতে পারি। সেটা হচ্ছে যেমন ধরুন প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বললে অনেক সময় লেগে যাবে, কয়েকটা সাবজেক্টের কথা বলি। সাপোজ ধরুন আমরা অঙ্ক পড়াচ্ছি, অঙ্ক পড়াতে গিয়ে তাদেরকে শেখানো হচ্ছে যে গোয়ালা দুধের মধ্যে এতটা জল মেশানোর পর তার কত % লাভ হচ্ছে, শতকরার একটা অঙ্ক, তাতে কত % লাভ হচ্ছে। এটাই তাদেরকে আগে থেকে প্রমোট করানো হচ্ছে যে দুধে যদি জল মেশানো হয় তাহলে লাভ হতে পারে। তারা প্রথম থেকেই এই চুরিবিদ্যা শিখছে বর্তমান আধুনিক শিক্ষায়। অথচ এইটাই যদি আমরা প্রশ্নটাকে ঘুরিয়ে করতে পারতাম যে গোয়ালা এই দুধের মধ্যে এত পরিমাণ জল মেশানোর পর সে কত % লোককে ঠকাতে পারলো, এখান থেকে আমরা তাদেরকে নীতিগত শিক্ষা দিতে পারতাম যে দুধের সঙ্গে জল মেশানো এটা হচ্ছে লোক ঠকানো, এটা খারাপ কাজ, এই ধারণাটাও দিতে পারতাম। এভাবে আমরা প্রত্যেকটা বিষয়তেই কিন্তু এটা করতে পারি, শুধু অঙ্কের ক্ষেত্রে নয়, সমস্ত বিষয়, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সমস্ত বিষয় আমরা এইভাবে সূক্ষ্ম সূক্ষ্ম পদক্ষেপ গ্রহণ করে ইসলামীকরণ করতে পারি ইনশাআল্লাহ। ওকে, বর্তমান সময়ে আমরা দেখি যে শিক্ষা ব্যবস্থা, তাতে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া আমরা যে ভাবনাটা হয়তো ভাবছি সেটা খুব একটা বেশি সম্ভব হবে না। কারণ যখনই আমি একটি বর্ডার অ্যাসপেক্টে শিক্ষাকে দেখতে যাব, যেমন আমরা হায়ার এডুকেশনের ক্ষেত্রে সেখানে পুরো সাহিত্য, মানে বাংলা সাহিত্য বলি, ইংরেজি সাহিত্য বলি, অথবা অন্য যে কোনো সাবজেক্ট, সেখানে ওটা একটা হিউজ সিলেবাস। তো সেইখানে আমি কিভাবে সেই অংশগুলোকে ইসলামাইজড করতে পারি, বা কিভাবে আমি ধরুন একজন ছাত্র ইংলিশকে নিয়ে, ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করছে, তাহলে সেক্ষেত্রে সে যে পড়াশোনা করবে তার যে পড়াশোনার প্যাটার্ন, তাতে এমনিতেই তার মধ্যে যে মোরালিটি শিক্ষা বা আল্লাহর প্রতি যে বিশ্বাস, ইসলামের প্রতি যে তার আস্থা যেটা তৈরি হবে, সেরকম ধরনের ডেভেলপমেন্টের কোনো জায়গা নেই। তাহলে এক্ষেত্রে আপনার সাজেশন কি থাকবে? এখানেতে আমরা পরীক্ষামূলকভাবে সফল কয়েকটা জায়গায় যেটা হয়েছি, যে আজকে যতগুলো ছেলে নিট পরীক্ষায় ক্র্যাক করছে, যতগুলো ছেলে মুসলিমদের পক্ষ থেকে WSS পরীক্ষায় ক্র্যাক করছে, IAS IPS পরীক্ষায় ক্র্যাক করছে, এর মধ্যে আমরা হিফজ স্টুডেন্টদের সংখ্যার আধিক্য কিন্তু দেখতে পাচ্ছি। হাফিজ, যারা হাফিজ, যদি আমরা শুরুতে তাদেরকে হাফিজ বানিয়ে নিতে পারি, আমাদের অনেকটা কাজ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কারণ হাফেজ হয়ে যাওয়ার পর ব্রেনের যে লক্ষ লক্ষ কোটি কোটি সেল রয়েছে, সেই ব্রেন সেলগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে, যার ফলে তাদেরকে আমরা সায়েন্স পড়াই, হিস্ট্রি পড়াই, জিওগ্রাফি পড়াই, পল সায়েন্স পড়াই, যাই পড়াই না কেন, তারা অনেক সহজে সেটাকে তাদের জ্ঞানের মধ্যে আত্মীকৃত করতে পারবে। এটা প্রথম। যদি আমরা একটা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, যে বর্তমান শিক্ষা চলছে সেই শিক্ষার মধ্যে থেকেই আমরা যদি আমাদের মুসলিমদেরকে একটা উন্নত জায়গায় আবার অগ্রসর অবস্থায় নিয়ে যেতে চাই, তাহলে আমাদের প্রথম পদক্ষেপ গ্রহণ করা উচিত আমাদের ছেলেমেয়েদেরকে হিফজ শেখানো। এরপরই যেই পদক্ষেপটা গ্রহণ করা উচিত মাধ্যমিক পর্যন্ত, এখন অন্ততপক্ষে 9 পর্যন্ত আমরা করতে পারবো, কারণ প্রচুর আবাসিক এবং অনাবাসিক ইসলামিক প্রতিষ্ঠান আজকে আনাচে কানাচে গজিয়ে উঠেছে। আমরা এই প্রতিষ্ঠানগুলোতে যদি অন্ততপক্ষে ক্লাস 9 পর্যন্ত আমাদের সিলেবাস চালাতে পারি, যে সিলেবাসে তারা একাধারে ইসলামীকরণ হবে প্রত্যেকটা সাবজেক্টের, সেটা হতে পারে অঙ্ক, হতে পারে ইংরাজি, হতে পারে ইতিহাস, হতে পারে বিজ্ঞান, হতে পারে ভূগোল, সমস্ত বিষয়ের যেমন ইসলামীকরণ প্রয়োজন, ঠিক তেমনই তার সঙ্গে সঙ্গে ইসলামিক স্টাডিজের একটা সাবজেক্ট রাখা হলো, অ্যারবিকের একটা সাবজেক্ট রাখা হলো, সাবজেক্ট হিসেবে থাকলো। তাহলে আমরা সামগ্রিকভাবে যে জ্ঞানের আলোকে আমরা পুরো পৃথিবীকে রাজত্ব করেছিলাম কয়েকশো বছর আগে অবধি, যে জ্ঞানের আলো আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলাম, যে সময় ইউরোপ, আমেরিকা অন্ধকারে পুরো আচ্ছন্ন ছিল, সেই সময়ও আমাদের যে জ্ঞানের শিক্ষা তারা ধার করে নিয়েছিল, সেই জ্ঞানের শিক্ষা যদি আমরা ক্লাস 9 পর্যন্ত আমাদের সিলেবাসে ইনক্লুড করতে পারি, কারণ ক্লাস 10 এবং ক্লাস 12 সেখানে বোর্ডের পরীক্ষা দেবে তারা, ওটা তো অবশ্যই দিতে হবে, কিন্তু তার আগে 9 পর্যন্ত আমাদের হাতে রয়েছে এই আবাসিক মিশনগুলো, এটা আমরা করতে পারবো। এবং যে উদ্দেশ্যেই আমার টিচার্স ট্রেনিংটার পদক্ষেপ গ্রহণ করার। একদম মানে তার কাছ থেকে আমরা আমার যেটা বুঝে আসলো, যে প্রাথমিকভাবে আমরা সিলেবাসের আমূল পরিবর্তন ঘটাতে পারবো না, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে একটা বেসিক মানে একটা বেস তৈরি যাতে করে দিতে পারি ক্লাস 9 পর্যন্ত, যারা যদি হাফেজ হয়ে যায় তারা, তারপরে সে যে লাইনেই পড়ুক, সে যে কোনো পথেই যাক না কেন, সেখানে তার বেস যেহেতু একটা মজবুত থাকছে, সেই কারণে সে সেইখানে গিয়ে খুব একটা বেশি মানে বিপদগামী হয়ে যেতে পারবে না, মানে তার একটা গাইডেন্স একটা সেখানে একটা তৈরি হয়ে থাকলো আর কি। আসলে আরেকটা জিনিস আপনার কাছ থেকে আমি পরিষ্কার হয়ে নিতে চাইছি, যে একসময় মুসলিম বিজ্ঞানীদের কথা যেমনটি আপনি প্রথম দিকে বললেন, যে ইবনে খালদুন, আরও অন্যান্য ইবনে সিনা, আরও অন্যান্য যারা আছেন, যে
তাদের যে মানে শিক্ষার প্যাটার্ন ছিল, যে সময় তারা ইউরোপকে শিক্ষা দিয়েছে বা তাদেরকে আলো দেখিয়েছে, তো তাদের শিক্ষার প্যাটার্নটা আসলে কেমন ছিল? মানে বর্তমান সময়ে যে শিক্ষা প্যাটার্নটা আমরা দেখছি, মানে আধুনিক শিক্ষার কথা যেটা বলি আমরা যখন, তখনই আমাদের সামনে আসে কম্পিউটার, তখনই সামনে আসে সায়েন্স, তখনই উন্নত মানের কোনো শিক্ষা যেটা আধুনিক শিক্ষায় আমরা শিক্ষিত হচ্ছি। কিন্তু সে শিক্ষা একটা জিনিস আমরা প্রায়শই লক্ষ্য করি, শিক্ষিত একজন মানে এডুকেটেড পার্সন হওয়ার পরে একজন ভালো মানুষ সে হতে পারে না। আসলে তাদের মধ্যে এবং আমাদের মধ্যে কোন একটা মিসিং লিঙ্ক বা কোন গ্যাপটি কাজ করছে, যার দরুন তারা ভালো শিক্ষিত হওয়ার পরে ভালো একজন মুসলমান, ভালো একজন মানুষ ছিলেন, অথচ আমাদের এখানে ভালো শিক্ষিত হওয়ার পরে ভালো মানুষ একটু চোখে কমই পড়ে। মানে টু বি অনেস্ট, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আরেকটা জিনিস এখানে অ্যাড করছি, আমরা আলামিন মিশন থেকে ভালো ভালো ডক্টর পেয়ে যাচ্ছি, অন্যান্য স্কুল থেকে আমরা ডক্টর পাচ্ছি, তো সেই ডক্টরগুলির কাছ থেকে এক্সট্রা যে কোনো ফ্যাসিলিটি বা এক্সট্রা কোনো বেনিফিট আমার কমিউনিটি বা আমাদের কমিউনিটি পাবে বা মানুষ এর দ্বারা উপকৃত হবে, কিন্তু সেরকম ধরনের কিছু একটা নজরে আমাদের পড়ছে না। আসলে গ্যাপটা কোথায়? এইটা দুটো প্রেক্ষাপট আলোচনা করা উচিত বলে আমার মনে হয়। প্রথম প্রেক্ষাপটটা অবশ্যই যে শিক্ষানীতি, আগে যে শিক্ষানীতিটা ছিল, আজকে আমরা যে যুগে অবস্থান করছি, এই আধুনিক যুগ যেটাকে কলি যুগ বলা হয়, এই আধুনিক যুগে আমরা শিক্ষানীতিকে দুটো ভাগে ভাগ করে ফেলেছি, একটা নৈতিক শিক্ষার আলাদা দিক আর একটা আধুনিক শিক্ষার আলাদা দিক করে ফেলেছি। আসলে যত সফল মানুষ, যত মহাপুরুষদের আমরা জীবনী পড়ব, তারা কিন্তু দুই শিক্ষার সমন্বয় সাধন করতে সক্ষম হয়েছিলেন। যারাই দুই শিক্ষার সমন্বয় সাধন করতে পেরেছেন তারাই খালিদ বিন ওয়ালিদ হয়েছেন, তারাই ইবনে খালদুন হয়েছেন, তারাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হয়েছেন, তারাই ইবনে সিনা হয়েছেন। যারা দুটো শিক্ষার সমন্বয় করতে পারেননি তারা স্টিফেন হকিন্সের মতো হয়তো হয়েছেন, কিন্তু নাস্তিক হয়ে মৃত্যুবরণ করেছেন। যারা দুটো শিক্ষার সমন্বয় করতে পারেননি তারা যে কোনো একটা দিক হয়তো পেয়েছেন, তারপরের দিকটা তার অন্ধকারই পর্যবসিত হয়েছে। তো এখানেতে আমাদের সবার প্রথম খেয়াল রাখতে হবে যে আমাদের শিক্ষাটা, যেমন যে যুগে আমরা সারা পৃথিবীকে জ্ঞানের আলোয় আলোকিত করেছিলাম, যে শিক্ষার উপরে ভর করে, সে শিক্ষাটা ছিল নৈতিক শিক্ষা বা ইসলামিক শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয় সাধন। তারা যেমন একাধারে ইসলামিক শিক্ষায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন, ঠিক তেমনই তারা কম্পিউটার বলুন, বিজ্ঞান বলুন, হিস্ট্রি বলুন, জিওগ্রাফি বলুন, এই সমস্ত বিষয় কিন্তু তারা পিছপা ছিলেন না। সমস্ত দিক থেকেই তারা পারদর্শী ছিলেন। তাদের শিক্ষায় যেমন তাদের এখনও সৌদি আরবে অনেকটাই সেই শিক্ষার প্রচলন রয়েছে, যেমন উচ্চ মাধ্যমিক পর্যন্ত ওদের একই পড়াশোনা, সেম সিলেবাস। তারপরে তাদের বিভাজন হচ্ছে, কেউ সায়েন্স নিয়ে যাবে, কেউ আর্টস নিয়ে যাবে, কেউ হাদিস বিভাগে পড়বে, এটা উচ্চ মাধ্যমিকের পরে বিভাজন। এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাইছি যে সৌদি আরবের যে শিক্ষা ব্যবস্থা, সেখান থেকে আমরা দেখি যে সৌদি ওয়ার্ল্ড প্রায় মুসলিম 57খানা দেশ, সেই দেশের মধ্যে টেকনোলজিক্যাল কোনো অ্যাডভান্সমেন্ট আমরা লক্ষ্য করি না বিশেষভাবে, প্রযুক্তিগত দিক থেকে এবং দুনিয়াবি কোনো জিনিসের ক্ষেত্রে তাদের মানে আগে যে যাওয়ার জায়গা, সেইটা বিশেষভাবে আমরা লক্ষ্য করছি না, মানে এখন পর্যন্ত টিল টুডে। তাদের কোন জায়গায় আসলে সমস্যা হচ্ছে? তারা তো এই ধরনের সিলেবাস বা ইসলামাইজড যে সিলেবাস বা এডুকেশন সিস্টেমের কথা আমরা এখানে বসে আলোচনা করছি বা ভাবছি, তারা তো খুবই সেটা পারেন বা পারতে পারেন, তাদের কোন জায়গাতে সমস্যা হচ্ছে? এই বিষয়টা আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, ওদের যেহেতু ইসলামিক দিকটার প্রতি দৃষ্টিপাত বেশি রয়েছে, এবং যারা ব্যক্তিগতভাবে উচ্চশিক্ষার জন্য, বিজ্ঞান শিক্ষার জন্য আরও বেশি দূর পাড়ি দিতে চায়, তাদেরকে বিদেশে যেয়ে শিক্ষা গ্রহণ করতে হয়। সৌদি আরবের মধ্যে এরকম ইউনিভার্সিটি নেই যেখানেতে অক্সফোর্ড, কেমব্রিজ বা হার্ভার্ডের মতো সায়েন্স বা আর্টসের টিচিংটা হবে। ইসলামিক শিক্ষার জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো ইউনিভার্সিটি রয়েছে। অবশ্যই হ্যাঁ, ইসলামী শিক্ষার জন্য তারা এগিয়ে আছেন। তবে আমরা আলহামদুলিল্লাহ আমাদের ভাই সহ আমরা যারা ভাবছি যে বর্তমান সময়ে মুসলিম দেশগুলি বা যারা মুসলিম দেশ, তাদেরকে দেখে নয়, বরং আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, ইবনে খালদুন, ইবনে সিনা, তারা যে তারা যে এডুকেশন সিস্টেম ফলো করেছেন, সেই ধরনের এই শিক্ষা ব্যবস্থার একটি অল্টারনেটিভ ওয়ে আউট যদি না হয়, তাহলে আমরা আমাদের জেনারেশনকে আল্লাহভিমুখ বা ধর্মভিমুখ হওয়া থেকে আমরা বিরত রাখতে পারবো না। যদি আমরা এটা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাদের মধ্যে উভয় শিক্ষাই তারা শিক্ষিত হতে পারবে। একজন ভালো মানুষ, ভালো আলেম, ভালো হাফেজ হওয়ার সঙ্গে সঙ্গে সে পৃথিবীর অন্যান্য বিষয়েও ভালো জ্ঞানী, ভালো পারদর্শী হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ আমাদের ডক্টর মাহিম আলী সাহেবকে। তিনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। আজকে এ পর্যন্তই আমাদের ভিডিও, এবং আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান কিছু পরামর্শ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।